মাম বললেন, এটা তোমার মামা চালাকি করেছে, যা তুমি বুঝতে পারোনি। তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো, কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাত আর তোমার স্ত্রীকে অন্য ঘরে নিয়ে যেতেন। তিনি নিজেই সতর্ক থাকতেন যাতে তুমি সন্দেহ না করে। মিমি বললেন, আমি প্রথমে তোমার মামার অনুরোধে বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই পারতে না। সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এসব চালিয়ে যেতে লাগলেন, আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি সিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব মজা পাবে। আমি জহির বয়স 2 বছর আগে গ্রামে থাকতাম। আমি আমার মামার বাড়িতে কাজ করতাম। মাম দেখতে অনেক সুন্দরী, যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে। আমার মাম আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না। তিনি তার কাজে খুব ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন। এক রাতে মাম আমাকে তার রুমে ডাকলেন আর বললেন, জহির, আজ আমার শরীর ভালো লাগছে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। আমি তার রুমে শুয়ে পড়লাম। মাম লাইট বন্ধ করে দিলেন। এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম। কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাব। তখন আমি চাকরির খোঁজে ছিলাম, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জনাল বলল, আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব। আমি বেশি শিক্ষিত ছিলাম না, জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না, কারণ আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তাই অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল। গ্রামের এখানে ওখানে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম, যা খুবই কষ্ট করছিল। তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত। একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম, যা তার মামার বাড়ির ছিল। সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস, যিনি আমার বন্ধুর মামা এবং আমিও তাকে মামা বলে ডাকতাম, মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই ঠিকানায় চলে যাও। আমি যখন সেই ঠিকানায় গেলাম, দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা। মামা বললেন, তিনি আমার বন্ধু, তিনি তোমার কিছু পরীক্ষা করবেন। যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব। মামা কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি। ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন। আমি বাসায় ফিরে মামা আমাকে রিপোর্ট দেখালাম। মামা হাসতে হাসতে বললেন, তুমি দেখতে বেশ সুন্দর, তোমার চেহারাও ঠিক আছে, তোমার কাজ নিশ্চিত হয়েছে। এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম কিভাবে এত সহজেই সুযোগ পেলাম। প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং পঞ্চম শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না। যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম, আমার স্ত্রী বলল, তুমি অথা চিন্তা করছো? এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা। তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়েছি। সকালে কাজে যাওয়া শুরু করলাম, কিন্তু আমার চোখ প্রায় মামুর দিকে আটকে যেত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা। তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম, আমার স্ত্রী যদি এত সুন্দর হতো। আমি আমার মামার একজন সাধারণ চাকর ছিলাম, তার অর্থের কোনো অভাব ছিল না। তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন, কারণ তার কোনো সন্তান ছিল না। আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না, তারা খুব ভালোবাসার দিন কাটাতেন। আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম, তাকে নিয়ে ভাবতে লাগলাম। একদিন বাড়ির পুরনো চাকর এলসে আমাকে অভিনন্দন জানিয়ে বলল, তুমি পরীক্ষায় পাশ হয়েছ, কিন্তু মনে রেখো এই বসটাকে তুমি মামা বলে ডাকো, খুবই কঠোর। এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং ভাবতে লাগলাম, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে। সে চলে যাওয়ার পর আমি মামামামিকে খুশি রাখার জন্য কাজে আরও মনোযোগী হলাম, কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাব না। তাই আমি চাকরিটা মন থেকে করতে লাগলাম। মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। আমার মাম একদিন আমাকে তার রুমে ডেকে বললেন, তুমি খুবই অল্প বয়সী, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো। আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে। এই বলে মাম আমার হাতে কিছু কিছু টাকা দিলেন আর বললেন, এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো। আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না, কারণ আমি আমার স্বামীকে খুব পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন, তার কোনো সন্তান ছিল না। তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না। আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম। মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামাকাপড় কিনলাম। আমাকে দেখে মাম বললেন, আজ তোকে খুব সুন্দর লাগছে, সবসময় এমনই থেকো। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। আসলে আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিল না। বিয়ের 2 বছর পরে আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান। এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত, কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল। আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক।
কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন, তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন। আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল। মামাম বিয়ে হয়েছে, এক বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মাম ফ্যাশন ও পার্টি নিয়ে ব্যস্ত থাকতেন। আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম মাম আমার কাছে এসে বলবেন, আমি তোমার প্রেমে পড়েছি। এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে। মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল। আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিল, কোনো যত্ন নিত না, তাই শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম মামি কি করে চাকরের মতো জীবন কাটাক, তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারারাত উপভোগ করতাম। মাম আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম। কাজ করার সময় মাম আমাকে ডেকে যে কোনো কাজ দিতেন আর আমি তা সঠিকভাবে করে দিতাম, যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে। মাম সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। একদিন মামার শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই। এরপর মামা হাসি মুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেদিন থেকে মামার আচরণ বদলে গেল। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন। ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গে আমার দেখা হয় কম। কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল, কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি। তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এলো যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন, কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না। তিনি সবসময় চিন্তিত থাকতেন। আমি ভাবতে লাগলাম মামা কেন খুশি ছিলেন না। আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠেছিলাম, কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, যেন কোনো বড় বিপর্যয় আসন্ন। এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন, এই ব্যাগটা না, যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয়া তবে এই ব্যাগ ব্যবহার করো এবং সন্তানটিকে গোপনে সরিয়ে ফেলো। আমি কখনো আমার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি, তাই সেদিনও কিছু বললাম না, কিন্তু আমার মন খুব অস্থির ছিল। বারবার ভাবছিলাম কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন। রাত গভীর হলে মাম ঘুমিয়ে পড়লেন, তাই আমি গোপনে তার রুমে গেলাম। মাম তখন চোখ বন্ধ করেছিলেন। আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম। মামার মুখের সেই চেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম। মামা নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন। আমি গোপনে মামার দেয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ব্যাগে ঢোকাতে শুরু করলাম। তখন মাম হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মাম আমাকে দেখে বললেন, তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও? মাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মামার নির্দেশে এসব করছো? আমি চমকে উঠলাম এবং বললাম, আপনি এটা কি বলছেন? মাম বললেন, তোমার মামা এই শিশুটিকে মেরে ফেলতে চায়, কারণ সে ভয় পায় যে এই শিশুটি তার নয়। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব? মাম বললেন, তোমার মামা সন্দেহ করছে যে এই শিশুটি তার নয়, তুমি এর বাবা, তাই সে এই কাজটি করতে বলেছে। সেই শিশুটির বাবা তুমি? এই কথা শুনে তাকে বললাম, তবে আপনি কেন বলছেন আমি এই শিশুটির বাবা? আমি এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি? না। মামি হাসলেন এবং বললেন, এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না, কারণ এই শিশুটির বাবা তুমি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ মামি বলেছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমি সোফায় বসে ভাবতাম লাগলাম, এত সুন্দর একজন মহিলার সাথে, যাকে আমি মাম বলে ডাকি, এমন কিছু ঘটেছে কি? আমি মামিকে জিজ্ঞেস করলাম, আপনি এত সুন্দরী, কিন্তু কেন এমন করলেন? মাম বললেন, আমি খুব সুন্দরী, কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল, তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম। তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি তাকে বিয়ে করি। আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ধনী হতে চেয়েছিলাম। আমার বাবা মা ও তোমার মামার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই। অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন। তারপর তিনি তার চাকরির মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন, তাই তিনি সবসময় চাকরদের নিযোগের আগে পরীক্ষা করাতেন। তোমার মামা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফর করতে চেয়েছিলেন। মামি বললেন, এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক। তিনি শুধু জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা, তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন। মামির এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না। তিনি বলতে লাগলেন, তোমার মামা আমার জন্য অনেক চাকর নিযুক্ত করেছিলেন, কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকে গ্রহণ করতাম। আমরা অনেক চাকর বদল করেছি, কিন্তু তোমাকে প্রথম উপযুক্ত মনে হয়েছিল। প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায়। আমি অবাক হয়ে
বললাম, আপনি কখন আমার কাছে এসেছিলেন মামি? হাসলেন এবং বললেন, তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতে পারোনি, তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন, তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে। আমি বললাম, আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতেন না, সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন। তিনি আরও বললেন, আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম। কিছুদিন পর সে তার পরিকল্পনা সফল হয়েছিল। ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি, যা তাকে অত্যন্ত খুশি করেছিল। আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে। কেউ কিভাবে তার বুকে এমনভাবে ব্যবহার করতে পারে? তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল, যা আমার মোটেই ভালো লাগেনি। তখন আমার মাম তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন। আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভাবছিলাম। তবে মাম আমাকে বলেছিলেন, তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে, এখন আমার কোনো সম্পত্তি নেই, আমার সব ব্যবসা শেষ, সেই শিশুটিকে আসে যায় না। আমি বলেছিলাম, আমি তোমার বুদাসী নয় যাতে তোমার ইচ্ছেমতো চুলি আগে তুমি আমাকে একটা। আমার নাম সজীব, 7 বছর বয়স, পুরান ঢাকার সূত্রাপুর এলাকার মঠের গলিতে থাকি। আমার জীবনে একজন মাত্র মানুষ আর তিনি হচ্ছেন আমার মা। আমার বাবা নেই। আমার যখন 4 বছর তখন আমার বাবা মারা গেছে। আমার কথা ভেবে মা আর বিয়ে করেনি। যাই হোক, আমার মায়ের পরিচয় দেই। 3-8 বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা, তাও যেমন তেমন নয়, বাংলাদেশের খুব পরিচিত একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ স্কার স্টিকার শিক্ষিকা। আমার মা প্রচণ্ড স্মার্ট একজন নারী, সব কাজে সে পারদর্শী। আমিও ওই কলেজেই পড়ি। মা একসাথে বাসার ও কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছে সফলতার সাথে। পৃথিবীতে আমার কাছে আমার মার চেয়ে সৌন্দর্যময় নারী আর একটাও নেই। আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি, কিন্তু মার যতটাই প্রকাশক সৌন্দর্য, তাতেই বলছি মার চেয়ে বেশি মার কেউ পাবে না। গত সপ্তাহে মার কাছে সব মিলিয়ে 4টি প্রপোজাল এসেছে বিয়ের, কিন্তু মা সবাইকে একই কথা বলে যে আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না। আমি মার ভালোবাসায় পাগল আর আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারি না। এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলতামও না। আমি ছোট থেকেই খুব শার্প। ক্লাস 1-এ ভর্তি হবার পর আমরা মা ছেলে কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে, যদিও এটা মা আর আমি প্ল্যান করে করেছি, কারণ আমাদের খুব মজা লাগত মাকে এখনও দেখতে। 2021 বয়সী মনে হয়। মা সবসময় 3 পিস পরে, তবে তা হাতা কাটা বা ফুল হাতা, এক এক সময় এক এক রকম, তবে খুব টাইট নয়। এতেই মাকে দেখে যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য। মা প্রতিদিন আমাকে নিজেই গাড়িতে করে কলেজে নিয়ে যায়। আমাদের একটা হোয়াইট স্কোডা গাড়ি আছে, সেটা মা নিজেই ড্রাইভ করে। মা বাসায় কাজ করার সময় সাধারণত ওড়না কুণ্ডে বেঁধে কাজ করে। আমাদের ঘটনা শুরু হয়ে ছিমছামভাবে এবং পুরো প্রাকৃতিক উপায়ে এবং অ্যাক্সিডেন্টালি একদিন আমি একটা অঙ্ক বোঝার জন্য মার রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনি ও দুজনেই অবাক হয়ে গেলাম, কারণ মাত্র গোসল করে বের হয়েছে আর শুধু টাওয়াল পরা ছিল। আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারিনি, চোখ মার উপর থেকে সরছে না, কিন্তু লজ্জা পেয়ে মার চিৎকারে আমিও একটা চিৎকার দিয়ে বেরিয়ে আসি। এসে বাহিরের দরজার পাশে দাঁড়িয়ে বলি, সুরিমা, আমি একটা অঙ্ক বুঝতে এসেছিলাম, পরে বুঝে নিব। এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই মার দেখা এই পলকে সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না। হঠাৎ বুকটা ধরফর করছে, চোখ পড়ল প্যান্টের দিকে। আমি ভয় পেয়ে গেলাম, দেখি প্যান্ট ফুলে ঢোল হয়ে আছে। আমার মন ভাঙচুর হয়ে যাচ্ছে। মাকে এমন আবেদনময়ী রূপে দেখে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। ঘুম ভাঙতে দেখি তখন সন্ধে হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। সামনে মা পড়ে গেল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সবজি কাটছে। আমায় দেখে হাতে ইশারায় পাশে বসতে বলল। আমি বসলাম। মা একটা হাতা কাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল, সুন্দর লাগছে, কিন্তু মার চেহারা দেখে মনটা ভেঙে গেল। আমার মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি। হঠাৎ মার ধাক্কায় জ্ঞান ফিরল। কি হলো বাবা, কি ভাবছিস? করে না আম্মু কিছু না, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আয় খাবি চল। মা একদম স্বাভাবিক হয়ে আছে, হয়তো নিজেও লজ্জা ধাকছে। আজ আমায় খাইয়ে দিবে। মা আমার দিকে এক পলক অপরূপ দৃষ্টি করে চেয়ে বলল, আয় কাছে আয়। আমি হাত বাড়ালাম, কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে নিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না হঠাৎ এমন কেন করল, কারণ বড় হয়ে বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি, এজন্য অবাক লাগছে। মা বল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি মা, আমি বড় মানুষ হয়ে দেখাবো, তুই বুঝছিস না? আমি চাই না তুই টাকা পয়সা কামানোর জীবন
পান সে করিস মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি, টাকা এমনি আসবে। ওহ আচ্ছা মা আমাকে খাইয়ে দিল, এমন মার প্রতি রাতে কি নাকি ভেবেছি আমি, ছি ভেবেই খারাপ লাগছে। আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে, সারারাত নিজেকে দোষেছি আমি, 3 দিন মন খারাপ ছিল। এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা কইল কোনো কারণে তোর কি মন খারাপ না? মা আর কিছু কইল না। পরদিন আমার ক্লাস ছিল না, মা তার কাজে চলে গিয়ে হঠাৎ ফোন করল, ওহ বাবা গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় মেলতে ভুলে গেছি, একটু নেড়ে দে প্লিজ। আচ্ছা মা। আমি মার রুমে গেলাম, গিয়ে বালতি নিয়ে ছাদে যাই। নাড়তে গিয়ে প্রথমে ছিল কামিজ, তারপর সালোয়ার, এরপরে বাকিগুলো দেখে আমার বুক ধরফর করতে লাগে। দেখলেই বোঝা যাচ্ছে এটা নামিদা দামি ব্র্যান্ডের, হাতে তুলতে হাত কাঁপছিল। আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে, কি বলবো। আমি হতবিহবল হয়ে গেলাম, কারণ পৃথিবীতে 100 মিলিয়নে একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয়, আর তা আমার মার। ভেবেই মাথা নষ্ট হয়ে গেল, পাগল হয়ে যাব মনে হয় এমন অবস্থা। আমি কোনোমতে ওগুলো একটা সাইডে নেড়ে দিলাম, যেন বাহিরে কারো চোখে না পড়ে। দৌড়ে রুমে এসে পড়ি। ইচ্ছা করছিল একটাবার কাজ করি, কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সরিয়ে নেই। এরপর ইন্টারনেটে দেখতে লাগলাম এসব নিয়ে, দেখি অসাধারণ বিষয়। স্বামী মায়া গেলে ছেলেই এর দায়িত্ব নিবে এবং সব খেয়াল রাখবে, তা শারীরিক মানসিক সব হতে পারে। এটা বইতে লেখা, নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে কাম বাসনা পূরণ করা সন্তানের দায়িত্ব। আমি ঠিক করে বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। উঠলাম, মার ডাকে দেখি মা সামনে দাঁড়ানো বসল বিছানায়, ও আমার মাথায় হাত বুলিয়ে কইল ঘুম শেষ হলো, আয় খাবি আয়। আমি উঠে গেলাম ডাইনিং রুমে, মা চা বিস্কিট এনে বলল চল ছাদে বসি। আমরা ছাদে বসলাম, গিয়ে মা কাপড় দেখে কইল আমি আজ ভুলেই গেছিলাম এইরে, আমার ওই কাপড়গুলো কোথায়? আজ কি ধুয়ে দেইনি নাকি? না মা ওইটা পিছনে আছে, এমন ভাবে কইল যেন ছেলের সামনে এগুলো কোনো ব্যাপারই না। মা সব কাপড় তুলে হাতে নীল। মা কইল গরমের ছুটিতে দিয়ে দিল, বলো কোথায় যাবে ঘুরতে? আমরা তো বাসায় সময় কাটাই না, চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দেই। মা অপলক তাকিয়ে আছে আমার দিকে। কি মা ভুল বলেছি? মা আমার গালে হাত বুলিয়ে কইল কোনো ভুল বলিস নি বাবা, তুই অনেক বড় হয়ে গেছিস বাবা, লাভ ইউ বেবি বলেই মা আমায় বুকে জড়িয়ে ধরল। এটা অবশ্য সবসময় হয়, কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মার গায়ে, এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম। তো পরদিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে। আমি দেখলাম মা আজ ওড়না পড়েনি, আর ঝাড়ু দেওয়ার সময় একটু ঝলক দিচ্ছে। আমি জানি না কেন চেয়ে চেয়ে মাকে দেখছিলাম। হঠাৎ একবার আমিও মার দিকে তাকালাম, মাও তাকালে, চোখাচোখি হলো। আমি খুব ভয় ও লজ্জা পেয়ে গেলাম। মানা জানি কি ভাবছে, আমি আর তাকালামই না। ভয়ে ভয়ে আছে, কি যেন বলবে আমাকে। এমন সময় কাজ